স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের আজকের পর্বের শুরুতে আমরা একটু জানাতে চাই জাতীয় ঐকমত্য কমিশনের খবর। আজকে জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো গণভোটের বিষয়ে একমত হয়েছেন। রাজনৈতিক দলগুলোর নেতারা ঐকমত্য কমিশনের সভায় যুক্ত হয়ে অংশগ্রহণ করে তারা কে কি বলেছেন আমরা একটু শুনে আসতে চাই। কোনো জাতীয় প্রশ্নে রেফারেন্ডামের আয়োজন করতে পারবে, সেটা তাকে ওখানেই আইনের মধ্য দিয়ে, অর্ডিন্যান্সের মধ্য দিয়ে সেই এখতিয়ারটা দেয়া যায়। সেজন্য কোনো সংবিধানে চেঞ্জ আসতে হবে না, বিকজ আমরা সংবিধান চেঞ্জ করে ফেলি নাই। যখন সংবিধান চেঞ্জ করে ফেলবে, ওই আর্টিকেল এবং প্রিএম্বল সহ যখন চেঞ্জ আসবে, তখন অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন পরবর্তীতে আর একটা রেফারেন্ডাম হবে। আমরা জুলাই সনদে কতগুলো বিষয় ইনকর্পোরেট করছি যেগুলো ক্লিয়ারলি কন্ট্রাডিক্টিং দ্য এক্সিস্টিং প্রভিশন অফ দি কনস্টিটিউশন। আবার এর জন্য উত্তর চাইতে যাচ্ছি সুপ্রিম কোর্টের কাছে। তো সুপ্রিম কোর্ট কি বলবে? বলবে ভায়োলেট করো কনস্টিটিউশন? ক্যান দ্য সুপ্রিম কোর্ট টেল ইট ইয়েস, আই এম গিভিং ইউ অ্যান অপশন টু ভায়োলেট দ্য এক্সিস্টিং কনস্টিটিউশন? আমরা এই যে 80% একমতে আমরা পৌঁছেছি যে একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে মতামত। এখন বাকি আছে কি, এই যে ভোটটা জুলাই জাতীয় সনদের পক্ষে জাতীয় নির্বাচনের দিনে নিবে, তো সেক্ষেত্রে বাকি রয়েছে এটা কি আসলে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের পরামর্শ নিবে নাকি আসলে বিশেষ সাংবিধানিক অর্ডার। কোনোভাবে জাতীয় নির্বাচনটা বাধাগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয় কিংবা কোনো সমস্যার মধ্যে না পড়ে। ফলে সেই বিবেচনাতেও একদিকে জুলাই সনদের গণভোট, অন্যদিকে জাতীয় নির্বাচন, সেটা একই দিনে হওয়া মানে ভালো হবে, সমীচীন হবে এবং সেই বিষয়েও মোটামুটি একটা ঐকমত্যের জায়গা তৈরি হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো এটাতে খুব বেশি একমত না হলেও এখন আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, আমরা নিঃসন্দেহে এটা বলতে পারি যে আজকে আমরা প্রায় সমস্ত রাজনৈতিক দল একটা কনসেনসাস কিংবা ঐক্যমত্যের জায়গায় আসছে। সেটা হচ্ছে যে জুলাই সনদের আইনি ভিত্তিটা আগেই দিতে হবে। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। এটি প্রথম ধাপ হিসেবে আমরা মনে করছি যে বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমতের এটি একটি বড় রকমের অর্জন এবং একটি বড় রকমের পদক্ষেপ এবং এটি প্রথম পদক্ষেপ। দর্শক, আজকের ভোটের ট্রেনের নিয়মিত আলোচনা ইসির উপর আস্থা অনাস্থা এই বিষয়ে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। শুরুতে আমরা যেহেতু গণভোটের বিষয়ে সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছেন, এটি বাংলাদেশের নতুন একটি ইতিহাস তৈরি হতে যাচ্ছে, এই বিষয়ে আমরা আজকে প্রথম পর্বে একটু আলোচনা করে নিতে চাই। আজকে এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক রাজীব আহমদ। রাজীব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি শুরুতে আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, আজকে এই যে গণভোটের যেই ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেছেন, কোন প্রক্রিয়ায় গণভোট হবে? আপনি তো আজকে সারাদিন ধরে এই সংবাদটি বিশ্লেষণ করেছেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে বেলায়েত। আজকে যে রাজনৈতিক দলগুলো যে অবস্থানে এসেছে, এটি আসলে খুব নতুন যে অবস্থান তা না। গত 17 সেপ্টেম্বর যেই দিন আপনার সর্বশেষ সংলাপ হয়েছিল, সেদিনই বিএনপি একমত ছিল যে গণভোটটা হবে নতুন সংসদে। এই সংস্কার বাস্তবায়নের পর এটা গণভোট হবে। জামায়াতের তখন অবস্থান ছিল যে নির্বাচনের আগে হবে, এনসিপিরও তাই ছিল, আর কমিশনের প্রস্তাব ছিল যে নির্বাচনের সঙ্গেই গণভোট হবে। তো আজকে বিএনপি যে জায়গায় এসেছে, আগের অবস্থান পরিবর্তন করে যে নির্বাচনের সঙ্গেই গণভোট হবে। তো এইখান থেকে জামায়াত বা অন্য কয়েকটা দল আরও কিছু প্রশ্ন তুলছে, বা বিএনপির যেই আজকে যে প্রস্তাবটি করেছে বা সালাউদ্দিন ভাই যেটি বলছেন যে জুলাই সনদ যেমন আছে ঠিক তেমন এটি গণভোটে উত্থাপন করা হবে। মানে জুলাই সনদের যে নোট অফ ডিসেন্ট আছে, সেই নোট অফ ডিসেন্ট সহ। তো আপার হাউস পিআর, প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, তারপরে দুর্নীতি দমন কমিশনের নিয়োগে কমিটি গঠন, এগুলো নিয়ে কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে। 84টি সিদ্ধান্তের মধ্যে 9টিতে বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে এবং অন্যান্য দলের মিলে মোট 11টি বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে। বিএনপি যেই প্রস্তাবটি করছে, মতামত দিয়েছে, প্রস্তাবনা মতামত, সেটি হচ্ছে যে
নোট অফ ডিসেন্ট সহ গণভোট হবে। গণভোটে জনগণ যদি হ্যাঁ ভোট দেয় তাহলে ওই যেই নোট অফ ডিসেন্টগুলো আছে ওইগুলোর বিষয়ে দলগুলোর একটি আপনার এখতিয়ার থাকবে যে সেগুলো আগামী সংসদে বাস্তবায়ন করবে কি করবে না। যেগুলো নোট অফ ডিসেন্ট আছে, ধরেন যে জামায়াত একটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সে যদি ক্ষমতায় যায় তাহলে সেটি বাস্তবায়ন না করার এখতিয়ার তার থাকবে। আবার বিএনপি যেটি নোট অফ ডিসেন্ট দিয়েছে তার যদি ক্ষমতায় যায়, সে যদি ক্ষমতা যায় তার বাস্তবায়ন না করার এখতিয়ার থাকবে। তো এই প্রেক্ষাপটে জামায়াত এনসিপি সহ কয়েকটি দল বলছে যে তারা গণভোটে অবশ্যই রাজি, কিন্তু যেই 84টি সিদ্ধান্ত রয়েছে সবগুলোকে একটি প্যাকেজ বিবেচনা করে গণভোট হতে হবে। যদি গণভোটে জুলাই সনদ পাশ হয়, জনগণের অনুমোদন পায়, তাহলে পুরো সনদে আগামী সংসদে বাস্তবায়ন করা হবে। তো আচ্ছা ভাই, এই বিষয়টা আমি আরেকটু বুঝতে চাই। আপনি সর্বশেষ যে লাইনটি বলেছেন এই বিষয়ে আমি একটু বুঝতে চাই। জামাত এবং এনসিপি যেটা বলেছে যে 84টি প্যাকেজ আকারে জনগণের সামনে উত্থাপন করা হবে, এটি কি তাহলে সবগুলো যদি এখানে কি একটি হা না ভোট হবে, নাকি প্রত্যেকটিতে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল হা না ভোট হবে প্রত্যেকটি সংস্কার প্রস্তাবনার উপরে? এই বিষয়ে যদি একটু স্পষ্ট করে বলতেন। না একটি হ্যাঁ না, 84টি একটি প্যাকেজ, যে আপনি জুলাই সনদ চান কি চান না আলাদা না, একটি। যে তাদের বক্তব্য হচ্ছে যে এখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে, অন্য দলের নোট অফ ডিসেন্ট থাকলেও সেহেতু এই জুলাই সনদ পুরোটাই গণভোটে দিতে হবে। জনগণ যদি গ্রহণ করে জুলাই সনদ তাহলে করবে, না করলে প্রত্যাখ্যান করলে হবে না। এইটি হচ্ছে যে এই দলগুলোর অবস্থান। আর বিএনপির প্রস্তাব যদি হয় যে সংস্কার, বিএনপি যেটি বলছে যে জি আপনি জি আপনার বিএনপির প্রস্তাব যেটি সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যে দল ম্যান্ডেট পাবে, আগামী সংসদের সংখ্যাগরিষ্ঠ দল হবে, তার যদি কোনো বিষয়ে নোট অফ ডিসেন্ট থাকে তাহলে সে সিদ্ধান্ত নেবে আগামী সংসদে যেগুলো বাস্তবায়ন করবে কি করবে না। যেমন এইখানে আসলে মূলত বড় 9টি বা 10টি দেখলেও মূল নোট অফ ডিসেন্ট কিন্তু আপার হাউস পিয়ার, উচ্চ কক্ষ যেটি গঠিত হবে সেটি কিভাবে গঠিত হবে, আপার হাউস পিয়ার হবে নাকি সিটের প্রপোর্শনেট হবে। তো বিএনপি যেটি বলছে যে সে যদি ক্ষমতায় যেতে পারে এবং তার ইশতেহারে সেটা উল্লেখ রাখবে যে আমি আপার হাউস সিটের প্রপোর্শনেট করব, যদি আমি ক্ষমতায় যেতে পারি তাহলে আমি সিটের প্রপোর্শনেট করব। জামাত যদি ক্ষমতায় যেতে পারে তাহলে জামাত পিয়ার পদ্ধতিতে আপার হাউস করবে, এটা জামায়াতের বিষয় হবে। কিন্তু অন্য দলগুলো বলছে যে, অন্য দলগুলোর এই ক্ষেত্রে আর্গুমেন্ট হচ্ছে যে জনগণ তো সার্বভৌম, তো জনগণ যে রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট বড় নাকি জনগণের মতামত বড়। জনগণ যদি জুলাই সনদের পক্ষে মত দেয় তাহলে আর নোট অফ ডিসেন্ট কেন, 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর বিষয় হচ্ছে নোট অফ ডিসেন্টের দেওয়ার সুযোগ যখন ছিল সেই সময় কিন্তু গণভোট হবে কি হবে না এরকম কোনো আলাপ ছিল না। এখন যেহেতু গণভোটের সিদ্ধান্তই হচ্ছে তাহলে নোট অফ ডিসেন্ট কেন, এই প্রশ্নটি তারা তুলেছে। অর্থাৎ আমরা এটুকু কি বলতে পারি যে আমরা কি এটুকু বলতে পারি যে বিএনপি শর্ত সাপেক্ষে গণভোটে রাজি হয়েছে, এটি শর্তযুক্ত গণভোট বলা যায়? কারণ হচ্ছে আপনার যদি গণভোটই হয়ে যায় তাহলে তো এর আগে যদি কোনো দেশে গণভোটের ইতিহাস থাকে, যেমন জিয়া রহমানের সময় যে হানা ভোট হয়েছিল, সেখানের সঙ্গে এই জায়গার মিল অমিলটা কোথায় আসলে? তাহলে না, জিয়া রহমানের সময় হানা ভোট যেটি হয়েছিল 1976 সালে বা 77 সালে আপনার সামরিক ফরমান বলে যেসব সাংবিধানিক পরিবর্তন করা হয়েছিল এবং জিয়া রহমানের যে 19 দফা এবং জিয়া রহমান অনুসৃত নীতি যেগুলো আছে সবগুলো এক জায়গায় এনে যে জিয়া রহমানের অনুসৃত নীতির সঙ্গে আপনি একমত কিনা, হ্যাঁ না, আলাদা আলাদা করে প্রশ্ন করা হয়নি যে এটার সঙ্গে একমত কিনা ওইটার সঙ্গে দ্বিমত কিনা, সবগুলো একসঙ্গে এনে করা হয়েছে যে আপনার হ্যাঁ অথবা না। এবং আমাদের যে সর্বশেষ 91 সালে যে গণভোট করা হলো সেই গণভোটে আপনার রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় আমরা ফিরলাম। তো সেখানেও কিন্তু আর্টিকেল 48-এ আর্টিকেল 56-এ যে চেঞ্জেসগুলো আনা হয়েছে এখানে কিন্তু আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করা হয়নি। প্রশ্ন ছিল যে আপনি এই যে চেঞ্জেস হচ্ছে এই সামগ্রিক চেঞ্জগুলোতে আপনি একমত কি না, তো জনগণ হ্যাঁ অথবা না ভোট দেবে। তো 84টি প্রশ্ন ধরে তো আর একটা ব্যালট ছাপানো সম্ভব না, বা 84টা প্রশ্নে মানুষ কিভাবে হ্যাঁ না ভোট দেবে, এই একটি আলাপ। আর আরেকটি যে আলাপ রয়েছে সেটি হচ্ছে আইনি বিতর্ক। যেমন পঞ্চদশ সংশোধনীতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যেটি সংবিধানে ইনক্লুড করেছিল যে সংবিধানের আপনার আর্টিকেল 7A এবং 7B এই দুইটির মাধ্যমে সংবিধানের একটা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ এবং নবম ভাগকে
সংবিধানের মৌলিক কাঠামো করা হয়েছিল এবং বলা হয়েছিল যে এই ভাগগুলো কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। আপনি আর্টিকেল 48(2) দিয়ে কোনোভাবে এটা চেঞ্জ করতে পারবেন না, 2/3 মেজরিটিতে চেঞ্জ করতে পারবেন না। আর শেখ হাসিনা গণভোটও বাতিল করেছিলেন। তো এর মাধ্যমে সংসদের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়। যেমন আপনি বর্তমান সংসদে বসে আগামী সংসদকে বলে দিচ্ছেন যে সে কি করতে পারবে কি করতে পারবে না। সংসদ তো সার্বভৌম, তো সার্বভৌম সংসদের তো ক্ষমতা আছে যে কোনো কিছু করার, বিবেচনায় নেওয়ার। মৌলিক কাঠামো এত যদি পুরো 1/3 সংবিধান যদি মৌলিক কাঠামো হয়ে যায় তাহলে কিভাবে হবে? তো পঞ্চায়েত সংসদের যে মামলা হয়েছে সেই মামলায় হাইকোর্ট 142 মানে গণভোটের বিধান পুনর্বহাল করেছেন এবং 7A এবং 7B এই দুইটি অনুচ্ছেদ আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছেন। তাহলে আবার সেই পুরনো বিতর্কটায় আসে যে যেই প্রস্তাবটি আসছে যে আগামী গণভোটে যে জুলাই সনদ হবে, জুলাই সনদে বলা থাকবে যে এই জুলাই সনদ এখানে 84টি সংস্কারের প্রস্তাব রয়েছে, এগুলোতে নোট অফ ডিসেন্ট আছে আর এটার অঙ্গীকারনামায় বলা থাকবে যে এটা যদি গণভোটে পাশ হয়, জুলাই সনদ যদি গণভোটে পাশ হয় তাহলে আগামী সংসদ এটা বাস্তবায়নে বাধ্য থাকবে। এখন এটি একটি সিরিয়াস আইনি প্রশ্ন যে আপনি একটি সার্বভৌম সংসদকে এইভাবে শর্ত দিয়ে বাধ্য করতে পারেন কিনা, যেটি গঠিত হইবার আগেই যে আপনাকে এটা করতে হবে, আগামী সংসদকে এটা করতে হবে। এতে আগামী সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় কিনা এইরকম একটা বিতর্ক রয়েছে বেলায়। জি, সেক্ষেত্রে জামাত যেটা চাচ্ছে বা এনসিপি যেটা চাচ্ছে, এনসিপির যদি গণপরিষদ নির্বাচনের কথা বলি, এই গণপরিষদ নির্বাচনের যে ধারণা এনসিপি নিয়ে এসছে, এই ধারণার সঙ্গে আজকে যে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, এখানে আসলে পার্থক্যের জায়গাটা কি? এনসিপির গণপরিষদের ধারণা, তারা কি আজকে ঐকমত্য কমিশনের সবাই বিএনপির এই প্রস্তাবকে তারা মেনে নিয়েছে এক বাক্যে, নাকি তারাও এখানে কিছু আপত্তি জানিয়েছে? না, তারা বেলা ধন্যবাদ, তারা এটা গ্রহণও করেনি বা বর্জনও করেনি, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে যেই সাংবিধানিক বিতর্কটা হচ্ছে, যে প্রথম প্রশ্নের উত্তর খুঁজতে হবে যে সংসদের কি সংবিধান সংস্কার করার ক্ষমতা আছে কিনা বা সংসদের কি কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে কিনা। এখন এটির জবাব হচ্ছে বিশেষজ্ঞরা যা বলেন যে সংসদের কনস্টিটিউয়েন্ট পাওয়ার নাই, মানে সংসদ সংবিধান প্রণয়নও করতে পারে না, সংসদ সংবিধান বাতিলও করতে পারে না, বা সংবিধানের যে বেসিক কাঠামো আছে, মৌলিক কাঠামো, সেটাকে সংসদ পরিবর্তন করতে পারে না বলেই আপনার পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে, আনকনস্টিটিউশনাল হয়েছে অ্যাপিলেট ডিভিশনে, অষ্টম সংশোধনী আনকনস্টিটিউশনাল হয়েছে অ্যাপিলেট ডিভিশনে, যেহেতু সংসদের কনস্টিটিউয়েন্ট পাওয়ার নাই। সংসদ শুধুমাত্র সংবিধান সংশোধন করতে পারে, সংবিধান প্রণয়ন করতে পারে না, সংবিধান বাতিলও করতে পারে না, বাট এর বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারে না। তো এই যে জুলাই সনদের যে সংস্কারগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে গেলে আগামী সংসদকে সংবিধানের মৌলিক কাঠামোতে চেঞ্জে জানতে হবে, কিছু চেঞ্জ করতে হবে। যেমন সংসদের সংবিধানের প্রিএম্বল চেঞ্জ হবে, অ্যান্ড প্রিএম্বল চেঞ্জের ক্ষমতা তো সংসদের নেই। তারপরে রাষ্ট্র পরিচালনার মূলনীতি 8 অনুচ্ছেদ, সেগুলো চেঞ্জ হবে, 8, 9, 10, 12 এগুলো চেঞ্জ হবে। তো এগুলো চেঞ্জ করার ক্ষমতা তো সংসদের নেই, তাহলে এগুলো কিভাবে চেঞ্জ করবেন? তো চেঞ্জ করার জন্য বিএনপি যেটি বলছে যে জুলাই সনদে বলা থাকবে যে আগামী সংসদের একটা সার্টেন টাইমের জন্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে আগামী সংসদের এটা একটা বিশেষ জিনিস, কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে। তো এনসিপি বলছে যেহেতু কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে, এবং বিএনপি বলছে এটা গণভোটের মাধ্যমে এই পাওয়ারটা দেওয়া হবে, যেহেতু সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী জনগণের অভিপ্রায়ই হচ্ছে সংবিধান এবং জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি সংবিধান। তো গণভোটে যদি জনগণ জুলাই সনদের পক্ষে ভোট দেয় তাহলে এর মাধ্যমেই আগামী সংসদকে আপনি কনস্টিটিউয়েন্ট ক্ষমতা দেবেন। কনস্টিটিউয়েন্ট ক্ষমতা দেওয়া হলো, এই কনস্টিটিউয়েন্ট ক্ষমতা বলে আগামী সংসদ এই চেঞ্জগুলো করবে, তারপরে আবার একটি গণভোট করা হবে। কারণ সংবিধানের 142 অনুচ্ছেদ ফেরার কারণে সংবিধানের 8, 48, 56 এবং 142 অনুচ্ছেদ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বাধ্যবাধকতা আবার ফিরেছে। বিএনপি এর সঙ্গে 58A এই বিধানটিও যুক্ত করেছে, এই অনুচ্ছেদটিকেও যুক্ত করেছে যেন ভবিষ্যতে কেউ যেন গণভোট ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করতে না পারে। এই প্রস্তাব, বিএনপির প্রস্তাব ইতিমধ্যে গৃহীত হয়েছে। তো এনসিপির আলাপটা যেটা হচ্ছে যে যেহেতু আগামী সংসদকে কনস্টিটিউয়েন্ট ক্ষমতায় দেওয়া হচ্ছে, তাহলে কেন আগামী সংসদকে একটি গণপরিষদ বা একটি সাংবিধানিক সভা হিসেবে গণ্য করা হবে না একটি নির্দিষ্ট সময়ের জন্য? তো তাদের প্রস্তাবটি হচ্ছে আগামী সংসদ একটি সার্টেন টাইমের জন্য ডুয়েল রোল প্লে করবে, সে একই সঙ্গে সংসদ এবং একই সঙ্গে গণপরিষদ হবে, যেন ভবিষ্যতে এই সাংবিধানিক সংস্কারগুলো নিরাপদ থাকে, টেকসই থাকে, এ নিয়ে যে কোনো বিতর্কের উদ্ভব না হয়। জি, রাজীব, জামায়াতের আলাপটি হচ্ছে যে
রাজীব, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন। এই যে একমত কথাটা তিনি যখন সামনে আনলেন তখন নিশ্চয়ই বাংলাদেশের জনগণও ধরে নিয়েছে যে অবশেষে রাজনৈতিক দলগুলো এক জায়গায় এসেছে, কিন্তু আপনার যে বিশ্লেষণ আমি শুনলাম তাতে তো মনে হয়েছে এখানে আরও ফাঁকফোকর রয়ে গেছে, যে আসলে রাজনৈতিক দলগুলো এখনো একমত হয়নি। একটু যদি সংক্ষেপে শেষ প্রশ্নের উত্তরটি দিতেন। আসলে দেখেন মানে যেই মূল জায়গায় কিন্তু একমত হয়ে গেছে যে গণভোট লাগবে। এই গণভোটের বিষয়ে তো আগে ঐক্যমত্য ছিল না, যেমন আগে বিএনপি গণভোটের পক্ষে ছিল না। বিএনপির আগের অবস্থানটা ছিল যেটা আগামী সংসদে করতে হবে। জামায়াত যখন প্রথম দিকে আলোচনা শুরু করেছিল তাদের কিন্তু তখন দাবি ছিল যে সাংবিধানিক আদেশ, তারপরে তারা গণভোটকে ইনক্লুড করেছে। এনসিপি ছিল গণপরিষদে, তারপরে তারাও গণভোটকে অ্যাকসেপ্ট করেছে। তার মানে বিষয়টা কি যে সবাই কিন্তু এখন গণভোটে একমত। জামায়াতের যেটি দাবি সেটি হচ্ছে যে গণভোটটি নির্বাচনের আগে করা, মানে ডিসেম্বরে আপনি গণভোট করে সংবিধানকে চেঞ্জ করে তারপরে নির্বাচন করে সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে এই যে সংস্কার এগুলোকে সংসদে অনুমোদন করা। আর বিএনপির অবস্থানটি হচ্ছে নির্বাচনের দিনেই গণভোট করে ফেলা, একসঙ্গে গণভোট করা, আগে না করা। আর এনসিপি গণভোটের সময় নিয়ে কখনোই তার কোনো স্পষ্ট অবস্থান ছিল না। এনসিপি সবসময় বলে আসছে যে গণপরিষদ। জি, তো রাজনৈতিক দলগুলোকে আরও আলোচনার জন্য 2-3 দিন তারা সময় নিয়েছেন, দেখা যাক যে তারা আরও কতদূর কাছাকাছি আসতে পারেন। তবে আজকের যেই বিষয় সেটি আসলে খুব ছোট অর্জন তাও না, কারণ দলগুলো একটা দীর্ঘ প্রায় গত অক্টোবরে শুরু হয়েছিল, প্রায় 1 বছরের একটি পথ পরিক্রমা পার হয়ে একটি জায়গায় তো মোটামুটি এসেছে যে না গণভোটের মাধ্যমেই হবে জুলাই সনদ। এতদিন তো বাস্তবায়নের পথই পাওয়া যাচ্ছিল না, এখন তো একটি পথ হয়েছে। কেউ আগে চাচ্ছে, কেউ সঙ্গে চাচ্ছে, কেউ পরে চাচ্ছে, কিন্তু গণভোটকে কেউই রিফিউজ করছে না। জি, অনেক ধন্যবাদ রাজীব ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক রাজীব আহমেদের সঙ্গে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আজকে জাতীয় ঐকমত্য কমিশনের যে রাজনৈতিক দলগুলো গণভোটের বিষয়ে একমত হয়েছেন সে বিষয়ে কে কোন শর্ত দিয়ে বা কে কোন প্রক্রিয়া একমত হয়েছেন সে বিষয়গুলো আমরা জানছিলাম। দর্শক, এই পর্যায়ে নিব ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আমরা আজকের নিয়মিত আলোচনায় যুক্ত হব। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। এই পর্বের শুরুতে আমরা একটু জেনে নিতে চাই, আমরা আলোচনা করব আজকে ইসির উপর আস্থা অনাস্থা নিয়ে। এ বিষয়ে আসলে প্রান্তিক মানুষের ভাবনা কি, তারা গত 1 বছর ধরে নির্বাচন কমিশন যে কর্মকাণ্ডগুলো করেছেন তাতে নির্বাচন কমিশনের উপর এখন পর্যন্ত সন্তুষ্ট হওয়া যায় কিনা, এ বিষয়ে আমরা প্রান্তিক মানুষের ভাবনা শুনবো। প্রান্তিক মানুষের সঙ্গে কথা বলে আমাদেরকে জানাচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী সিরাজগঞ্জ থেকে। চুয়াডাঙ্গা থেকে ভোটের ট্রেনে যুক্ত হয়েছি আমি অনিক চক্রবর্তী। সম্প্রতি এনসিপি এবং নির্বাচন কমিশনের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। এনসিপি বলছে নির্বাচন কমিশনের সব ধরনের শর্ত তারা পূরণ করলেও তাদের প্রতীক দেওয়া হচ্ছে না। অন্যদিকে নির্বাচন কমিশন বলছে তাদের তালিকায় শাপলা প্রতীক নেই। চুয়াডাঙ্গার সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে কি বলছে চলুন দেখে আসি। এই বিষয়টা নিয়ে একটা সন্তোষজনক সমাধান উচিত, কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ, দেশের মানুষ, তারা চায় না যে কোনো হট্টগোল হোক, কোনো গোলযোগ হোক। নির্বাচন কমিশন যদি তাদের প্রতীককে আইনগতভাবে সংযুক্ত করতে পারে তাহলে এই বিরোধের খুব সুন্দর সুষ্ঠু একটা সমাধান হয়, এবং যেটা আমরা সবাই আশঙ্কা করছি যে এই নিয়ে একটা বিরোধ তৈরি হতে পারে, নির্বাচন পরিস্থিতির ক্ষেত্রে একটা জটিলতা তৈরি হতে পারে। আমার মনে হয় যে কিছু সংশোধন নিয়ে আসা দরকার। রাজনৈতিক দলগুলোর প্রতীক, কাপিরিস, কাঁঠাল, এই যে বিভিন্ন ধরনের যে প্রতীকগুলো রয়েছে এই প্রতীকগুলো কীভাবে পরিবর্তন করে আরও কিছু নতুন এফেক্টিভ হলো প্রতীক নিয়ে আসা যায় সেটা আরও বিবেচনা করা দরকার। দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এতে আমাদের ইয়াং গ্রুপটা ক্ষুব্ধ হবে, এর প্রভাব যে জাতীয় ইলেকশনে পড়লেও পড়তে পারে। তো আমার মনে হয় যে এই দ্বন্দ্বটা নিরসন হওয়া দরকার। সম্পূর্ণ নির্ভর করছে ইলেকশন কমিশনের উপরে। আমরা এখন পর্যন্ত আমরা যে সব নতুন ভোটাররা আছি তারা সবাই
নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখছি। আমরা পূর্বে দেখে এসেছি আমাদের আগের প্রজন্মরা এখনও সাক্ষী হয়ে আছে বা তারা এই বিষয় নিয়ে অনেকেই সন্দেহ করে যে এই বাংলাদেশে পূর্বে সুষ্ঠু নির্বাচন বলে কিছু হয়েছে কিনা, এটা নিয়ে মতবিরোধ আছে সন্দেহ। কিন্তু আমরা চাই না এই একই জিনিসের সাক্ষী আমরাও হতে। নির্বাচন কমিশনের না করার কারণটা তো একটা যৌক্তিক কারণ তারা দেখাক, যে আমরা এই কারণে শাপলা প্রতীক রাখতে চাচ্ছি না। একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা রাখতে হয়, তবে সেই আস্থার জায়গাটি ব্যাহত হচ্ছে কিনা সেটি এখন প্রশ্ন। আমরা শুনলাম প্রান্তিক মানুষের ভাবনা। আলোচনায় যেতে চাই। এ পর্বের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। টুলি আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা শুরুর পর্বে আমরা গণভোট নিয়ে কথা বলেছি। আজকে আপনি জানেন যে জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন, আবার হন নিয়েও বলা যায়। গণভোট বাস্তবায়ন নিয়ে নানা ধরনের মত তারা দিয়েছেন। এখন পর্যন্ত তাদের মধ্যে এখনও বরফ রয়ে গেছে, এই বরফ গলতে মনে হচ্ছে আরও সময় লাগবে। এই বিষয়ে আপনার মতামত একটু শুনতে চাইব। পাশাপাশি নির্বাচন কমিশন অর্থাৎ এই যে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদটির যে একটা জায়গায় যদি জুলাই সনদের গন্তব্য পৌঁছে যায়, তাহলে তো আমাদের পরবর্তী যে কার্যক্রমগুলো সেগুলো নির্বাচন কমিশনের দিকে আমাদেরকে তাকাতে হবে। নির্বাচন কমিশনের গত কয়েকদিনের কর্মকাণ্ডে অনেকেই আস্থা রাখতে পারছেন, আবার অনেকে রাখতে পারছেন না। এই যে আস্থা অনাস্থার সংকটের মধ্যে এখনও নির্বাচন কমিশন রয়ে গেছে, সব মিলিয়ে আপনার মূল্যায়নটা জানতে চাই আপা। আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমে বলি যে ঐকমত্য কমিশন যেটা গণভোটের ব্যাপারে কথা বলেছে, আসলে গণভোটের আগে আমাদের ছিল, যেটা আমরা এরশাদ এবং 91-এ দেখেছি যে এটা সংসদীয় পদ্ধতিতে যাবে, হ্যাঁ বা না, এরকম একটা প্রশ্ন ছিল। কিন্তু গণভোটের বিষয়টা যদি এরকম হয় যে নোট অফ ডিসেন্ট সহ অনেকগুলো পয়েন্ট নিয়ে, তাহলে তো এই বিষয়ে জনগণ তো কে জানাতে হবে। কিন্তু এই সময়টা যেটা সময়, সেটা নিয়ে মাঠ পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে। না হলে তো মানুষ তো জানবে না আসলে বিএনপি কোন কোন পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিছে, অথবা জামাত কোনটাতে দিছে, বা এনসিপি কোনটা দিছে। তো মানুষকে জানানোর এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষ তার সিদ্ধান্ত দিবে, মানে হা বা না ছোট্ট কথাই দিবে, কিন্তু এটা কিন্তু ব্যাপকতা অনেক বেশি। জুলাই সনদটা যদি আমরা দেখি, বিশ্লেষণ করি, দেখে বিশাল অনেকগুলো সাবজেক্ট এখানে আছে। তো এটা নিয়ে আসলে মানুষের জানানো একটা বড় দায়িত্ব। এটা কি নির্বাচন কমিশন করবে না পলিটিক্যাল পার্টি? আমার ধারণা এটা পলিটিক্যাল পার্টি এবং নির্বাচন কমিশন এবং সরকার সবার মিলিত একটা সম্মিলিত প্রচেষ্টা থাকবে মানুষকে আগে অবহিত করা জিনিসগুলো নিয়ে। আর গণভোট, তারপরে গণভোট হতে পারে যেহেতু, কিন্তু নোট অফ ডিসেন্ট নিয়ে গণভোটের আগে কোনো সময় দেখা গেছে বলে তো আমার মনে হয় না। একটা সুনির্দিষ্ট পয়েন্টের পর হা বা না হতে পারে, সত্য সাপেক্ষে তো হা না হতে পারে না আসলে। জি, আবার সেক্ষেত্রে আপনার কাছে আমার যে দ্বিতীয় প্রশ্নটা ছিল যে এবার আসে আপনার জি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা। জি আপা। হ্যাঁ, সেকেন্ড প্রশ্নটা আপনার ছিল যে মানুষ এই যে সমস্ত কাজ ইলেকশন কমিশন এ পর্যন্ত করেছে, তাতে মানুষের আস্থার জায়গাটা আদতে তৈরি হয়েছে কিনা। এবং সেই সাথে আমি আরেকটু যোগ করতে চাই যে আসলে গণভোটটা এবং সংসদ নির্বাচনটা একই দিনে হলে ইলেকশন কমিশনের আসলে কি জায়গায় কাজ করতে হবে সেই পয়েন্টটাও আমি এর সাথে একটু যোগ করে দেব। আসলে কয়েকদিন ধরে যেটা হচ্ছে, খুব ছোট্ট একটা বিষয় নিয়ে খামাখা জটিলতা সৃষ্টি হয়েছে। এর আগেও কিন্তু দেখেন ইলেকশন কমিশন বাসুদের মশাল প্রতীক নিয়ে কিন্তু হয়েছিল, এটা ইলেকশন কমিশনে তাদের সামনে হিয়ারিং নিয়ে বসে ফয়সলা করেছে। নতুন আর একটা দল হয়েছিল যেটা হলো কাদের স্মৃতিকে গামছা প্রতীক নিয়ে, সেটাও কিন্তু অন্তর্ভুক্ত করে তার চাহিদা, ওই দলের চাহিদা যেহেতু গামছা ছিল, ইলেকশন কমিশন তখন বিধিমালার মধ্যে এটা অন্তর্ভুক্ত করে ওই দলকে ওইটা দিছে। আসলে দলের প্রতীকটা কি হবে সেটা দলই ঠিক করে, কারণ সে
কিভাবে সেটাকে মানুষের কাছে ওই প্রতীক নিয়ে যাবে, কারণ তার তো আসলে প্রতীক মানে সিম্বল, এই সিম্বলটা তো মানুষের কাছে পৌঁছানো। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে শুরুতে যখন এনসিপি শাপলা সহ আরও 2টা দিছিল, কলম এবং মোবাইল ফোন, 3টাকেই অন্তর্ভুক্ত যদি বিধিমালায় করে ফেলতো তাহলে আজকের এই জটিলতাটা দেখতে হতো না। আর যেহেতু আমাদের জাতীয় ফুল, জাতীয় ফল এবং অনেক জাতীয় গুরুত্বপূর্ণ প্রতীকও কিন্তু রাজনৈতিক দলগুলোকে দেওয়া আছে, সেক্ষেত্রে এনসিপিকে শাপলা দিলে আমার তো মনে হয় না এটা কোনো জটিলতার সৃষ্টি হতো। অহেতুক এই জটিলতা হচ্ছে এবং নির্বাচন কমিশনের উপর একটা প্রশ্ন উত্থাপিত হচ্ছে। যেমন যদি এনসিপি বলে যে হ্যাঁ ইলেকশন কমিশন আমরা যে চাহিদা, সব রাজনৈতিক দল তার মতন করেই তো তাদের প্রতীক নিছে। আর একটা ইলেকশন কমিশনের একটা পয়েন্ট আমার নজরে এসছে, যেটা বলেছে যে মাহমুদুর রহমান মান্না ভাইয়ের যে দলটা আছে তারাও নাকি শাপলা চেয়েছিল, কিন্তু তাদের একটা প্রতীক ছিল, কেটলি প্রতীক তাদের আছেই অলরেডি। এটা কিন্তু ওনারা পরিবর্তন করতে চেয়েছিল। ওনাদের যে প্রতীক ওনাদের নামে বরাদ্দ আছে ওনাদের দলের জন্য, ওনারা সেটা পরিবর্তন করে শাপলা চেয়েছিল। এটা এর আগে কোনো দল এরকম পরিবর্তন প্রতীক করা হয়েছে তা না, মানে ইলেকশন কমিশন এটা ইজিলি ফয়সালা করতে পারতো আমার দৃষ্টিতে, এবং সেটা করাই সমীচীন ছিল। কারণ মাঝখানে কিন্তু আর মাত্র 3 থেকে 3.5 মাস মতন আছে ইলেকশন কমিশনের হাতে। এই ছোট ছোট এই বিষয়গুলো নিয়ে যদি রাজনৈতিক দলগুলো মাঠে থাকে তাহলে নির্বাচনের যে পরিবেশটা হওয়ার কথা সেই পরিবেশটা সাংঘাতিকভাবে নষ্ট হবে এবং তাতে মানুষের আস্থার জায়গাগুলোই নষ্ট হবে। যে ইলেকশন কমিশন এই ছোট্ট জিনিসটা সিদ্ধান্তর কারণেই মাঠে আজকে কোনো দল তাদের কর্মসূচি দিচ্ছে, এবং নির্বাচনের আগে যখন দলগুলোর থাকা কথা তাদের ম্যানিফেস্টো নিয়ে মানুষের কাছে যাওয়া, তাদের মনোনয়ন, এইগুলো নিয়ে ব্যস্ত থাকা কথা। এবং এখনও পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশনটাও চূড়ান্ত সম্ভবত হয়নি আমার জানা মতে। তা এটাও কিন্তু খুব স্বল্প, মানে সময় খুব স্বল্প হয়ে যাচ্ছে যেসব নতুন রাজনৈতিক দল রেজিস্ট্রেশন নিয়ে তারা মাঠে কাজ করার জন্যে। সেই জন্য ইলেকশন কমিশনকে ওগুলো তড়িৎ সিদ্ধান্ত নিয়ে এবং বিষয়টা এনসিপির সাথে বসে ফয়সালা করে ফেলে, যেহেতু নির্বাচনের আগে এই ধরনের পরিবেশ যদি নষ্ট হয় তাহলে ভোটারের আস্থার জায়গাটাও কিন্তু নড়বড়ে হয়ে থাকবে। জি আপা, সেক্ষেত্রে এই যে আপনি তো বললেনই, তারপর আপনার কাছে আবারও আমার একটু জানতে চাওয়া যে নির্বাচন কমিশন শুরুতেই যে কাজগুলো করেছে সেই কাজগুলো নিয়ে নানা ধরনের বিতর্ক উঠেছে। কয়েকদিন আগে আমি আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম যে পর্যবেক্ষক সংস্থা যেগুলোকে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে সেখানে নানা ধরনের বিতর্ক আছে যে কাদেরকে আসলে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন দিল, তাদের ঠিকমতো অফিস ঘর বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও গিয়ে একেবারে পরিত্যক্ত জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে। তো এই যে অবস্থা নির্বাচন কমিশন এখন যেই প্রক্রিয়া এগোচ্ছে, এটিকে আপনি মনে করেন যে নির্বাচন কমিশন নির্বাচন করার মতো সেই স্ট্যামিনা নিয়ে বা সেই আগ্রহ নিয়ে নির্বাচন কমিশন আগাচ্ছে? আচ্ছা, পর্যবেক্ষকটা হচ্ছে কি, এর আগে কিন্তু আমরা দেখেছি পর্যবেক্ষকের বিতর্ক কিন্তু রয়ে গেছে যে নামকা ওয়াস্ত যারা এই ধরনের কাজের কোনো অভিজ্ঞতাই নাই সেই ধরনের দল, ইভেন বিদেশেরও দল এসে পর্যবেক্ষণ করে একটা রিপোর্ট দিছে। দেশের মধ্যে আসলে কারা পর্যবেক্ষক হতে পারে তার তো একটা সুনির্দিষ্ট, কারণ ওই কাজে তার অভিজ্ঞতা, ন্যূনতম অভিজ্ঞতা তো থাকতে হবে। এবং তারা এই যে মাঠ পর্যায়ে আমাদের দেশে প্রায় 43,000 ভোট কেন্দ্র এবং 12 কোটি প্লাস মানুষ ভোট দিবে, তো একটা বিশাল, কিন্তু ছোট্ট দেশ হলে বিশাল কর্মযজ্ঞটা বিশাল। এই জিনিসটা মানে এই পুরো কর্মযজ্ঞকে তারা কিভাবে দেখবে, তাদের কারা পর্যবেক্ষক হবে, আর এটা আসলে যাচাই বাছাই ছাড়া কোনো অবস্থাতে এই পর্যবেক্ষক নাম সর্বস্ব দলগুলোকে পর্যবেক্ষকের হিসাবে রেজিস্ট্রেশন করা উচিত না। এটা হলো দুই দিক, এক হলো নিরপেক্ষ হতে তো পর্যবেক্ষক অবশ্যই, এই নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে এবং পরবর্তীতে দেখা যাবে এটা ইলেকশনে যে ধরনের তারা রিপোর্ট দিবে
তারা ইলেকশন সম্বন্ধে বলবে, সেটাও প্রশ্নের মুখে আসবে। সেই জন্য পর্যবেক্ষক সংস্থাগুলোকে নিবন্ধন দেওয়ার পূর্বে ইলেকশন কমিশনকে ভালো মতন যাচাই করে তারপরে এটা দেওয়া উচিত। যদিও এখন একটু সময় আছে ইলেকশন কমিশন, কারণ পর্যবেক্ষক যদি আমরা ধরিও যে প্রি ইলেকশন করবে, তাও একটু কিছুটা সময় আছে। এটা একটু ভালো করে যাচাই বাছাই করে দেওয়া উচিত। যারাই আবেদন করেছে বা ওনারা যে শর্টলিস্ট করেছে, সেই শর্টলিস্ট থেকেও আরও যাচাই করা দরকার যে তাদের সেই সক্ষমতা আছে কিনা, যে তারা নিরপেক্ষ সংস্থা হিসাবে এবং তারা এই সেক্টরে কোনো কাজ করেছে কিনা, এরকমভাবে তাদের দেখা প্রয়োজন। যে আপনার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে নির্বাচন কমিশন সংলাপ শুরু করেছে। এই সংলাপে আমরা প্রথম দিন 48 জনকে আমন্ত্রণ জানিয়েছিল, এর মধ্যে 24 জন উপস্থিত হয়েছিল, 24 জন বা 25 জন উপস্থিত হয়েছিল, অনেকেই যাননি। এই সংলাপ, এর আগেও তো নির্বাচন কমিশনগুলো অনেক সংলাপ করেছে, কিন্তু এই বাস্তবতা এবং এইসব সংলাপের আলোচনার টেবিল, এগুলো আসলে কতটুকু বাস্তবায়ন হয়, আপনার অভিজ্ঞতা কি? আচ্ছা, আসলে সংলাপ তো ইলেকশন কমিশন করে, যে আইনগুলো যখন সংস্কার করে ইলেকশন কমিশন, তার আগ দিয়ে মানে বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন স্টেক হোল্ডার থেকে ওনারা জানতে চায় আসলে সংস্কারগুলো কেমন হতে পারে, কোন কোন ধাপে। এবার কিন্তু ইলেকশন এর যে আইনের অর্ডিন্যান্সটার জন্যে কিন্তু অলরেডি নির্বাচন কমিশন করে আইন মন্ত্রণালয়ে পাঠাইছে। এই পর্যায়ে আসলে আমার কাছে মনে হচ্ছে কী বিষয়ে কথা বলার জন্য ইলেকশন কমিশন ডাকছে, এইটা নিয়ে মানুষ মনে হয় দ্বিধায় পড়েছে, যে আমাদের তো আইন অলরেডি সংস্কার হয়ে গেছে এবং আমরা এবার সংস্কার কমিশনও আলাদা এবং ঐকমত্য কমিশনের কাছ থেকে করছে। আমার কাছে মনে হচ্ছে ঠিক ইলেকশন কমিশনের সাথে একটা গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপটা ইলেকশন কমিশনের থাকা উচিত না। যাদের ইলেকশন কমিশন আমন্ত্রণ জানাচ্ছে, তাদের প্রত্যেককে পার্সোনালি ফোন করে করে কনফার্ম করা উচিত যে এই সময়ে মিটিং আছে, এই মিটিংয়ে তারা যেন যোগ দেয়। কারণ যদি আপনি যেটা বললেন, আপনার তথ্য অনুযায়ী 50% যদি না আসে, এটা দৃষ্টিকটু, এটাও ঠিক না। সেই জন্য ইলেকশন কমিশনকে আরও সতর্ক হয়ে, মানে যারা আসবে তাদেরই ডাকুক, তাও ভালো। যে ব্যক্তি আসবে না বা যে ব্যক্তি দেশের বাইরে আছে বা নাই, তাকে না ডাকুক। 10 জন ডাকলে 10 জনই উপস্থিত হোক, সেটা বরং ভালো অনেক বেশি ইলেকশন কমিশনের জন্য। নাহলে মানুষ তো কথা বলবে যে এই কমিশনে সংলাপে ডাকলেও মানুষ যাচ্ছে না, ব্যাপারটা কি? আর ইলেকশনের আগে এই ধরনের প্রশ্ন দেখা দেওয়ার ঠিক মানে ইলেকশন কমিশনের জন্য ভালো না, এবং একটা নির্বাচন বিশাল একটা কর্মযজ্ঞ করার আগেও এই ধরনের প্রশ্ন উত্থাপিত হওয়াও ঠিক না। জি, অনেক ধন্যবাদ আপা আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমাদের সঙ্গে কথা বলছিলেন নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলি। তার কাছ থেকে আমরা জানছিলাম নির্বাচন কমিশনের উপরে সাম্প্রতিক সময়ে যে আস্থা অনাস্থার কথাগুলো এসেছে, সে বিষয়ে তিনি তার বিশ্লেষণ জানাচ্ছিলেন। আবারও নিচ্ছে একটি বিরতির পর ফিরে এসে যুক্ত হব তৃণমূলের আলোচনায়। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, এই পর্বে আমরা তৃণমূলের আলোচনায় যুক্ত হব। রাজশাহী থেকে আমাদের সহকর্মী রাকিবুল হাসান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। রাকিব, আপনার সঙ্গে তৃণমূলের কিছু সাধারণ মানুষ আছে, তাদের সঙ্গে আপনি নিশ্চয়ই এখন কথা বলবেন, তাদের ভাবনাগুলো আমরা জানবো। এর আগে আমরা চুয়াডাঙ্গা থেকে সাধারণ মানুষের ভাবনা জানছিলাম। একটু তাদের কাছে যে প্রশ্নগুলো আপনি রাখবেন, আপনার মাধ্যমে আমি এটা বলে রাখতে চাই। সেটি হচ্ছে, আজকে আপনি জানেন যে জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো একটি বিষয় এক হয়েছে, সেটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে তারা সবাই এক হয়েছে। কিন্তু এই গণভোটের বিষয়ে এক হতে গিয়েও তারা নানা ধরনের এক এক দল এক এক ধরনের বাস্তবায়নের ব্যাপারে এক এক ধরনের মত দিয়েছেন, অর্থাৎ এক হয়েও এক হয়নি। এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? আর নির্বাচন কমিশনের যে গত কয়েকদিনের কর্মকাণ্ডে, এতে এই কমিশনের উপর সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে কিনা, সব বিষয়গুলো নিয়ে আপনার কাছে জানতে চাই। রাকিব, আপনি তৃণমূলের সঙ্গে আলোচনা চালিয়ে যান। ধন্যবাদ বেলায়েত আপনাকে। আসলে এই ঝিঝি ঢাকার রাতে বৈরী আবহাওয়ার মধ্যে আমরা রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামে এসেছি। এখানে একটা নিভৃতে চায়ের দোকানে এখানে সাধারণ মানুষরা এখানে উপস্থিত হয়েছেন। তারা নিজেরাই কথা বলছিলেন আসলে নির্বাচন কমিশন নিয়ে, নির্বাচন ব্যবস্থা নিয়ে, গণভোট নিয়ে, এবং এই যে
24-এর গণঅভ্যুত্থানের পরে আসলে তাদের মনের মধ্যে যে নানা বৈরিতার জন্ম হয়েছে আগামীর বাংলাদেশকে নিয়ে, সেগুলো নিয়ে আমরা একটু শুরুতেই কথা না বাড়িয়ে তাদের কথাই শুনতে চাই যে এই যে নির্বাচন কমিশন, কখন আসলে নির্বাচন কমিশনের ওপরে আস্থা থাকে এবং কোন সময় আসলে আস্থাহীনতায় ভোগেন সাধারণ মানুষরা। একটু আমার ঠিক বাদিকে আছেন এই গ্রামের একজন মানুষ, একটু জানতে চাই আপনার কাছে যে আসলে কোন সময়টা আসলে নির্বাচন কমিশনের উপরে আপনারা আস্থাবান হন, নির্বাচন কমিশনের প্রতি হতাশ হন এবং কি চান সেই প্রতিষ্ঠানটির কাছ থেকে। আমি ধরছি, আপনি একটু আমাদের সহযোগিতা করুন। ধন্যবাদ। এখন টিভিকে খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আসলে 2009 সালের 29শে ডিসেম্বর পার্লামেন্ট নির্বাচনে যখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমত হয়, সেই সময়তে আমরা একটা নির্বাচন পাইছিলাম, যদিও এটা 100% ফেয়ার হয়নি, আমরা 70% ফেয়ার ধরতে পারি। এর পরবর্তী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে 2013 সালে তারা একতরফা নির্বাচন করছে, যেখানে কোনো দল অংশগ্রহণ করে নাই। সর্বশেষ 2018 সালের 30শে ডিসেম্বর পার্লামেন্ট নির্বাচন যখন হয়, তখন বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ সকল দল অংশগ্রহণ করেছিল সেই নির্বাচনে। কিন্তু সেখানে আমরা কি দেখেছি? আমরা দেখেছি দিনের ভোট আগের রাত্রিতেই সম্পূর্ণ শেষ হয়ে যায়। এই ধরনের যদি অবস্থা সৃষ্টি হয় নির্বাচন কমিশনারের কাছ থেকে, তাহলে সাধারণ জনগণ কিন্তু আসলে ভোট দিতে যেতে পারে না। আর সাধারণ জনগণ যদি তাদের নিজের ভোট আমরা কোন প্রতীকে দিব, কোন প্রার্থীকে দিব, সেটা যদি নির্ধারণ না করতে পারে, তাহলে পারে জোরপূর্বক যদি একটি নির্বাচন বা প্রশাসনিক কায়দাতে বা নির্বাচন কমিশনারেরই নিজস্ব গতিতে যদি কোনো ব্যক্তিকে নির্বাচিত করা হয়, তার দ্বারা দেশ সুষ্ঠুভাবে চলে বলে আমরা মনে করি না। যারই ফল ইতিমধ্যে আমরা দেখেছি। গত 5 তারিখে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেল। কেন চলে গেল? শুধু তারা অযোগ্য ব্যক্তিদেরকে প্রশাসনিক সহযোগিতাতে নির্বাচন করেছিল বলেই আজকে এই দেশের এই পরিস্থিতি। তাহলে আসলে নির্বাচন কমিশনকে আসলে কেমন হওয়া উচিত, কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন নির্বাচন কমিশনার যখন নির্বাচনের জন্য সম্পূর্ণ আয়োজন করা হয় এবং নির্বাচনের ডেট যখন ফিক্সড করা হয়, তখন তার অন্তপক্ষে হলো বড় নির্বাচনের সকল আয়োজনকে এমন একটাভাবে প্রস্তুতি রাখার দরকার, সেই সাথে প্রশাসনকে এত শক্তিশালী করতে হবে এবং ওই নির্বাচন চলাকালীন সময়তে প্রশাসন অবশ্যই নির্বাচন কমিশনারের অধীনে কাজ করতে হবে, যাতে নির্বাচন কমিশনার তার ইচ্ছার মতোভাবে সুন্দরভাবে। আমরা বুঝতে পেরেছি আপনার কথা। দর্শক, আসলে এই নির্বাচন কমিশন একটি আসলে একেবারেই সাংবিধানিক একটি সংগঠন। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু আইন মেনে নানান কোনো কিছুই সব কিছুই করেন। এমন কয়েকদিনের আমরা দেখলাম যে হচ্ছে আসলে একটি দলের প্রতীক বরাদ্দ নিয়ে নানা ধরনের ঘটনা ঘটলো এবং এই বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মধ্যেও কিন্তু আমরা নানা প্রতিক্রিয়া শুনেছি। একটু জানতে চাই যে আসলে এই যে প্রতীক বরাদ্দের ক্ষেত্রে কোনো দল আসলে যে প্রতীক চাচ্ছেন সেই প্রতীক পাচ্ছেন না, বা যে প্রতীকগুলো দেয়া হচ্ছে সেটা আমরা দেখেছি জাতীয় একটি নির্বাচনে, এটা আসলে কতটুকু সামঞ্জস্য থাকে, আপনারা কি ভাবছেন? ধন্যবাদ। এনসিবি যে প্রতীকটা বরাদ্দ চাচ্ছে, এটা হলো জাতীয় প্রতীক এবং সারা দেশের মানুষের প্রতীক, মানে জাতীয় প্রতীক যেটা, এই প্রতীক তো এনসিবি পায় থাকে না, কারণ জাতীয় কয়েকটা প্রতীক নির্ধারিত আছে। কারণ বাংলাদেশে দল সৃষ্টি হওয়ার পরে অনেক দল সৃষ্টি হয়েছে, কোনো প্রতীকলি কোনো প্রতিযোগিতা হয় নাই। এনসিবি এটা আমার মনে হয় যে একটা বাড়াবাড়ি করছে। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে তারাও তো তাদের যুক্তি তুলে ধরেছেন। তো যেহেতু নির্বাচন কমিশন একটা একেবারে সাংবিধানিক একটা সংগঠন, আইনও তো আসলে তাদের যাওয়া উচিত কিনা বা এই বিষয়গুলো বিবেচনা করা উচিত কিনা, ব্যাখ্যা দেওয়া উচিত কিনা, কি মনে করেন? আসলে এনসিবি শুরুর থেকেই যে কাজগুলো করছে ওনারা সম্পূর্ণ মন গড়া করছে। এটা আইনে যদি ওনারা পায় থাকে তাহলে আইনে লড়াইয়ে যেতে হবে। আসলে সাধারণ মানুষ এটি চায় যে যে বিষয়ে আসলে যে আইনটি রয়েছে নির্বাচন কমিশন সেইটিকে গুরুত্ব দিবেন এবং নির্বাচন কমিশন এই বিষয়টি বিবেচনা করবেন, এমনটাই তারা মনে করছেন। এবারে আমি একটু আমার একেবারেই ডান পাশে যিনি আছেন তার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে নির্বাচন কমিশনের উপরে আস্থা অনাস্থার জায়গা, সেখানে আসলে বিগত সময়ে আসলে আপনারা কেমনটা আসলে লক্ষ্য করেছেন সেই বিষয়গুলো একটু যদি আপনারা বলতেন, এবং আগামীতে আসলে নির্বাচন কেমন চান যদি আমাদেরকে একটু জানাতেন।
ধন্যবাদ এখন টিভি চ্যানেলকে, তার সাথে ধন্যবাদ জানাই আপনারা এত কষ্ট করে রাত্রে আসার জন্যে এবং আমাদের মতামত নেওয়ার জন্যে। আসলে বিগত নির্বাচন সারা বাংলার মানুষ এবং সারা বিশ্বের মানুষ বাংলাদেশের নির্বাচন প্রত্যক্ষ করেছে এবং এই নির্বাচনের প্রতিফলন মানুষের, সারা বাংলার মানুষের শিরায় উপশিরায় ধমনীতে আজও বিদ্যমান এবং ভবিষ্যতেও এটা থাকবে। বিগত নির্বাচনের এমন কোনো কিছু নাই যে সেটা বাদ পড়েছে। দিনের ভোট রাতে হয়েছে, মানুষকে ভোট সেন্টারে আসতে দেওয়া হয় নাই, মানুষের ভোট আগেই বাক্সা বন্দী হয়ে গেছে। এই বিষয়গুলো আমরা বিভিন্ন সময় জেনেছি, শুনেছি, আজকের আলোচনাতেও এসেছে এবং এই বিষয়গুলো সাধারণ মানুষের নানা অভিযোগ রয়েছে। একটু বলবেন যে এখন আসলে যে বিষয়গুলো নিয়ে নানা দ্বন্দ্ব হচ্ছে, গণভোটের কথা বলা হচ্ছে, পিআর সহ নানান বিষয় নিয়ে, এইটার ক্ষেত্রে আপনার কি কোনো নিজস্ব চিন্তা আছে কিনা? আচ্ছা, মানুষ চিন্তা বলতে এই যে বিগত দিনে নির্বাচনের শিক্ষা নিয়ে মানুষ বিভিন্ন আজ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। মানুষ চাচ্ছে যে যেখান থেকে আমরা ফিরে আসলাম সেখানে যেন আর ফিরে যেতে না হয়। ধন্যবাদ আপনাকে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এখানে যারা অংশ নিয়েছিলেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ। বেলায়েত, আসলে রাজশাহীর দুর্গাপুরের এই যে মারিয়া গ্রাম, সেখানকার সাধারণ মানুষরা বলছেন যে এমন একটা নির্বাচন কমিশন, এমন একটা পদ্ধতি তারা চান যেটি আসলে এই দেশের আগামীর যে সরকার সেটিকে সুষ্ঠু এবং সুন্দরভাবে গঠিত করবে, যেটি কিনা যেই সরকার কিনা এই গণমানুষের কথা বলবে আগামী দিনে। তো বেলায়েত, এই ছিল আমার কাছে সর্বশেষ রাজশাহী থেকে। ধন্যবাদ রাকিবুল হাসান, আমাদের সঙ্গে যুক্ত হয়ে তৃণমূলের আলোচনা, তৃণমূলের মানুষের ভাবনার কথা আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, এই ছিল আজকের ভোটে ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।